ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে বলই গাছ উপন্যাসের 10 থেকে 13 নং পরিচ্ছেদ পর্যন্ত পড়ে শোনাবো। প্রথম দুটো পর্বের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করছি আজকের উপন্যাস। শুরু করছি 10 নং পরিচ্ছেদ। মহালক্ষ্মীর কাকা বিশ্বনাথবাবু লোকটি ভালো মানুষ গোছের হলেও করিতকর্মা সন্দেহ নেই। মহালক্ষ্মীর মনে লাগবার মতো পাত্র সংগ্রহ করে আনেন তিনি। বিয়ে হবে কিনা পরের কথা, বিয়ের কথা চালানো চলে এমন পাত্র খুঁজে বার করাই সোজা। আকাশের চাঁদ হলেই যেন ভালো হয় মহালক্ষ্মীর। এখন সমস্যা কোণে দেখার। আর তো গোপন রাখা চলবে না, কিন্তু গোপন করার আছেই বা কি। মহালক্ষ্মী নিজেকেই বোঝাতে চেষ্টা করেন। একমাত্র মেয়ে তার, স্বাস্থ্যহীনতার জন্য যদি একটু দেরি করেই থাকেন বিয়ে দিতে, হয়েছে কি তাতে? এমনই বা কি দেরি? এই কলকাতা শহরে 22-24-এর কম বয়সী কোণে পাচ্ছেই বা কে? হ্যাঁ, এতদিন লুকোছাপা একটু করে এসেছেন বটে, তা সে এমন কি আর অসঙ্গত হয়েছে? মেয়ের বিয়ের ব্যাপার, কোথা থেকে কখন ভাঙচি পড়ে কে জানে। এইবার মহালক্ষ্মী সাহস করেই রণক্ষেত্রে নামবেন। মণিকে ভয়? মহালক্ষ্মী ভয় করবেন মণিকে? কেন, মহালক্ষ্মী কি পাগল? বলুক দিকিন মণি একটা কথা মহালক্ষ্মীর মুখের ওপর। বলবেই বা কি তাই শুনি? নেহাত নাকি জটিল ব্যাধির কবলে পড়ে গিয়েছিল তাই, নইলে কোন কালে মেয়ের বিয়ে দিয়ে ফেলে দেশের জ্ঞাতিগোত্র আত্মীয়বর্গের মুখ বন্ধ করে ছাড়তেন মহালক্ষ্মী। যাক, এত দিনে ভগবান দিন দিয়েছেন। মণিকে বারবার বিরক্ত করা চলবে না, এটা যেন আপনা থেকেই অনুমান করে বিশ্বনাথবাবু এসে বলেন, মা লক্ষ্মী, ওদের মেয়ে পুরুষ সব একদিনেই আসার ব্যবস্থা করে এলাম। 2-5 বার আর কেন ঝামেলা করা? জনা 5 আসবে বোধ হয়। মস্ত বড় লোকের সঙ্গে কারবার করতে যাওয়া, বুঝে সুঝে আয়োজন উদ্যোগ করে রেখো। তোমায় আর বেশি কি বলবো, তবে মেয়েকে বেশি সাজিও না, বলেছে সাদাসিধে দেখতে চায়। মহালক্ষ্মী গম্ভীর হয়ে বলেন, ভদ্রলোকের সামনে বার করতে গেলে ন্যাকড়া পরিয়ে তো আর বার করা চলে না বিশু কাকা। বিশু কাকা মহা অপরাধীর ভঙ্গিতে বলেন, না না, সে কি কথা, যেটুকু যা দরকার তা করতে হবে বই কি, বেশি কিছু আড়ম্বর না হয়ে যায়। আর তাও বলি, এখনকার মেয়েরা ন্যাকড়া আর পরে কখন, বিয়ের কোণে সেজেই তো থাকে হরঘড়ি। সামান্য হাসির সঙ্গে কথাটা শেষ করেন বিশ্বনাথবাবু। মহালক্ষ্মী প্রসঙ্গ পরিবর্তন করে বলেন, সেদিন তুমি উপস্থিত থাকবে তো? আমি তো নিশ্চয়ই থাকব, তোমার কাকি বলছিল সেও আসবে। কাকিমা? মহালক্ষ্মী নিরুৎসাহভাবে বলেন, কাকিমা কি আসতে পারবেন? সংসারে কাজকর্ম ফেলে একলা মানুষ। বিলক্ষণ, 1-2 ঘন্টার জন্য আসবে তাতে কি? কাজ তো রোজই আছে, সে ঠিক গুছিয়ে গাছিয়ে রেখে আসবে ক্ষণ। ভালো মানুষ বিশ্বনাথবাবুর নজরেও পড়ে না মহালক্ষ্মীর নিরুত্তাপ ভাবটা। কাকিমার আগমন সংবাদে মহালক্ষ্মী পুলকিত হয়ে উঠবেন, এইটাই ধারণা হয় তার। বলা বাহুল্য, মহালক্ষ্মীর ধারণা আলাদা। বিশ্বনাথবাবু যতটা ভোতা, ততটাই প্রখর বুদ্ধির অধিকারিণী তার গৃহিণীটি। তার উপস্থিতিটা তাই বিশেষ লোভনীয় মনে হয় না মহালক্ষ্মীর। এই তো এত দিনের মধ্যে ভদ্রতার খাতিরেই কি কাকিকে কোনোদিন নিজের বাড়িতে আমন্ত্রণ করেছেন তিনি? দরকার পড়লে বরং নিজেই যান। কিন্তু এক্ষেত্রে কিছু আর আপত্তি করাও চলে না। যাকগে, ভয় আর কাউকে করবেন না মহালক্ষ্মী, যা থাকে কপালে। তবে ভাবে কুটুম্বদের অনুরোধ না মেনে উপায় নেই। মণিকে সাজাবার অপূর্ব যা সব পরিকল্পনা ছিল, তার কিছুটা খর্ব করতেই হয়। অবশ্য বেশি কিছুই যায় আসে না তাতে, মণির মতো রূপসী মেয়ে কটা আছে। কিন্তু মহালক্ষ্মীর কপালে স্বস্তি নেই। পরদিন সকালবেলা হঠাৎ দেশের বাড়ি থেকে সরকার মশাই এসে উপস্থিত। প্রথমটায় মহালক্ষ্মী সত্যিই খুশি হয়ে ওঠেন, কারণ বিপদে সম্পদে এই সরকার মশাইটি তার প্রকৃত বন্ধু। এই যে এতদিন বিষয় সম্পত্তির দায় এড়িয়ে কলকাতায় এসে বসে আছেন, সে কার ভরসায়? আজ এই মণিকে দেখতে আসার দিন যে ভগবান প্রেরিত হয়ে এসেছেন তিনি, এতে আর সন্দেহ কি? দেখেই হেসে বলেন,
আজ আর কিন্তু আপনার কাগজপত্র দেখছি না সরকার মশাই, যা এনেছেন সব থাক চাপাচুপি। এখন আজকের দায় উদ্ধারের পরামর্শ হোক। আজকের দায়? অবাক হয়ে তাকান সরকার মশাই। বা, আজ মণিকে দেখতে আসবে যে, মস্ত বড় লোক, কোথাকার যেন জমিদার, রাজা খেতাব আছে নাকি। খুব তাড়াতাড়ি বক্তব্যটা পেশ করেন মহালক্ষ্মী, যেন বিস্ময় প্রকাশের ফাঁক দেবেন না সরকার মশাইকে। তবু বিস্ময় প্রকাশ না করে ছাড়েন না ভদ্রলোক। প্রায় হা করে বলেন, মণিকে দেখতে আসবে? হ্যাঁ, সেই রকমই কথা হয়েছে। বিশু কাকা ঘটকালি করেছেন, খুব ভালো ছেলে, চেহারা সুন্দর। একটু বেশি ব্যস্ত ভাব প্রকাশ পায় মহালক্ষ্মীর কথায়, যেটা প্রায় তার স্বভাব বিরুদ্ধ। সরকার মশাইয়ের মুখ অন্ধকার দেখায় এবং গাম্ভীর্যটা ঢাকবার চেষ্টা না করেই বলেন, মনির বিয়ের কথাই আমি বলতে এসেছিলাম এবার, সেরেস্তার কাগজপত্র নিয়ে নয়। কিন্তু আপনি যে এভাবে এগিয়েছেন সেটা আন্দাজ করতে পারিনি। মহালক্ষ্মী ঈষৎ দুর্বলভাবে বলেন, আমার তো ওইটুকুই সম্বল সরকার মশাই। ওকেই যদি বিয়ে থা দিয়ে সংসারী করে রেখে যেতে না পারি, আমার আর রইল কি তা বলুন? বিয়ে দেব না, এইটাই কি তবে চান আপনারা? সরকার মশাই সেই একইভাবে বলেন, আমরা যা চাই শুধু সেইটুকুই যদি ঘটে সংসারে, তবে তো আর কোনো ভাবনাই থাকে না মা। কিন্তু তা তো হয় না। হ্যাঁ, বিয়ে দেওয়া দরকার বই কি, বিয়ে তো দিতেই হবে। ভগবানের ইচ্ছেই যখন সেরে উঠেছে, ভালো আছে। তবে কথা হচ্ছে কি, একটু বিবেচনা করে কাজটা করা দরকার। রাজা উজিরের ঘরে দেবার দরকার কি? তা দিলে মানুষের মতো ঘরেই দিতে হবে বই কি সরকার মশাই? কি দরকার মা, বড় মানুষের বড় ফৈজত বই তো নয়। কিন্তু আমি আজ এসেছিলাম সম্পূর্ণ আলাদা কথা বলতে। শুনে সন্তুষ্ট হবেন কি না জানি না, তবু। ভাবছেন কেন সরকার মশাই? কি বলবেন বলে ফেলুন। মহালক্ষ্মীর স্বভাবগত দাম্ভিকতা কেন কে জানি এই বুড়ো ভদ্রলোকের সামনে কেমন যেন মিইয়ে যায়। সরকার মশাই মিনিট খানেক নিজেরই কেটস পরা চরণযুগলের পানে তাকিয়ে থেকে সহসা মুখ তুলে বলেন, জ্যোতিপ্রকাশ এসেছে। কি কি বললেন? জ্যোতিপ্রকাশ রাশিয়া দেশে না কোথায় যেন গিয়েছিল, ফিরেছে। মহালক্ষ্মী কঠিনভাবে বলেন, ফিরেছে ভালো কথা, কিন্তু তাতে আমার কি? অবশ্য একেবারেই কিছু নয় বলে উড়িয়ে দেন আলাদা কথা, কিন্তু না দিলেই বোধহয় ভালো হতো। শুনলাম অনেক দেশ বিদেশ ঘুরে অনেক কিছু শিখে বেশ একজন হয়ে এসেছে এই কবছরে। মহালক্ষ্মীর তীব্র জ্বালাময় দৃষ্টিতে কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে থেকে রূঢ় স্বরে প্রশ্ন করেন, তা আপনি কি করতে বলেন? তার পায়ে ধরে মেয়ে গছাবার চেষ্টা করতে যাব? এই দেখুন, আপনি আগেই রেগে যাচ্ছেন। ধৈর্য ধরে শুনুন সবটা। জ্যোতিপ্রকাশ নিজেই গিয়েছিল আমার কাছে। কি, আমার বাড়িতে? সে বাড়ির চৌকাঠ আবার ডিঙিয়েছিল সে? না, আপনার বাড়িতে নয়, এই গরিবের কুড়েতেই। হঠাৎ পরশু সন্ধ্যাবেলা একটা মোটর বাইক চেপে আমার দরজায় এসে হাজির। চেহারা যা হয়েছে, সাহেব হার মানে। কঠিন একটু হাসির সঙ্গে মহালক্ষ্মী বলেন, আপনি বুঝি তার হয়ে ওকালতি করতেই আজ কষ্ট করে কলকাতায় এসেছেন সরকার মশাই? না মা, আজ পর্যন্ত ওকালতি কারুর হয়ে করিনি। বাকি বয়সটা যেন করতেও না হয়। কারুর পয়সাও খাবো না, কারুর হয়ে অন্যায্য একটা কথাও বলবো না। তবে বিবেকের মুখ চাই। আমি বুঝি ভুল মানুষেরই ধর্ম। মানুষ যদি ভুল না করত, ভগবান বলতেই বা বাধা কী ছিল তাকে? দোষে গুণে ঠিকই ভুলেই মানুষ তৈরি। এতটুকু ছুতো পেলেই যদি ফেলে দিতে হয় তাকে, কাকে নিয়ে তবে সংসার করবেন মা? ঠক বাঁচতে গা উজড় হবে যে। মহালক্ষ্মী তেমনই কঠিন মুখেই বলেন, গা শুদ্ধ বাঁচতে চাইনে সরকার মশাই। তবে যে আমার ঘরের মটকায় আগুন দেবে, তাকে বেছে বাদ দিতে হবে বই কি। তবে আর কি বলবো মা, যা ভালো বিবেচনা করবেন তাই করবেন। আমি শুধু জানাতে এসেছিলাম। যাক, সম্ভব যখন নয় তখন আর কি করা যাবে। আজই আমাকে ফিরতে হবে মা, 4টের গাড়িতেই যাব। বেশি রাত করে দরকার কি? 4টের গাড়িতে? ঠিক সেই সময় যে দেখতে আসবে মণিকে। আমি আর থেকে কি করব? ও সব রাজরাজরাই কাণ্ড বুঝিও না ভালো।
বুঝবার তো কিছু নেই সরকার মশাই, এ বাড়ি তো প্রমিলার রাজ্য। বাইরের 5 জনের সামনে আপনি একটু ঘোরাঘুরি করতেন, এই আর কি। এসে যখন পড়েছেন, মা এই বুড়ো হাবড়া গেঁয়োটাকে লোকের সামনে বার করেও বেশি কিছু মুখোজ্জ্বল হবে না আপনার। আর আপনার কাকাই তো রয়েছেন। মহালক্ষ্মী ঈষৎ বিষণ্ণভাবে বলেন, আপনার ভরসায় বরাবর করি তা তো আপনার অজানা নয় সরকার মশাই। তবে বিশু কাকা এখানে রয়েছেন, দেখাশোনা করেন, এই আর কি। যাক, এখন বেলা হয়েছে, স্নানাহার করুন। এই যে যাই। যাই বলেও বৃদ্ধ বসেই থাকেন চুপচাপ। মহালক্ষ্মী খানিকটা পরে আবার এসে অবাক হয়ে বলেন, এ কি, আপনি এখনও স্নান করতে যাননি? না মা, এই যে যাই। বসে বসে ভাবছিলাম একটা কথা। জ্যোতিপ্রকাশের বিষয়টা একবার বিবেচনা করলে বোধহয় ভালোই হতো। আর সে নিজেই যখন এতদিন পরে এত দেশ দেশান্তর ঘুরে এসে একটা মান্যমান লোক হয়েও যেচে খবর নিতে এসেছিল। বেহায়ারা অনেক কিছুই পারে সরকার মশাই। তবে থাক মা ওসব কথা, কিন্তু আমার মনে হয় নিজেই সে একদিন আসতে পারে এখানে। এত সাহস তার হবে বলছেন কি সরকার মশাই? কিছুই ভুল বলিনি মা। পৃথিবীটা যে কত বড় সে জ্ঞান তো আমাদের নেই। গণ্ডি কেটে বসে আছি, তাই সাহস শক্তি সবই অল্প। 7 সমুদ্র 13 নদী ডিঙিয়ে পৃথিবীখানার চেহারা কেমন তার কিছুটা জেনে এলেও সাহস বাড়ে বই কি। কিন্তু আপনি জেনে রাখবেন সরকার মশাই, বিলেত কেন, বৈকুণ্ঠ ঘুরে এলেও আমি তাকে ক্ষমা করতে পারবো না। সেটা আগেই বুঝেছি মা, নিয়তি যাকে যেখানে নিয়ে যায়। তবু আমার ছোট বুদ্ধিতে আবারও বলছি, ক্ষমা করতে পারলে ভালো হতো, মনিরও মঙ্গল হতো। মঙ্গল করবার ক্ষমতা মানুষের হাতে নেই সরকার মশাই। নিয়তির কথায় যদি বলেন, তিনি আমাকে যে পথে চালাবেন সেই পথেই চলব। অন্ধকার মুখে উঠে যান মহালক্ষ্মী। জ্যোতিপ্রকাশ, তার মুখ যেন জীবনে না দেখতে হয় মহালক্ষ্মীকে। শুরু করছি 11 নং পরিচ্ছেদ। রাত পোহালেই চলে যেতে হবে, তাই আজই সব গোছগাছ করে নিচ্ছিল তরুবালা। অগ্রপশ্চাৎ বিবেচনাহীন অন্ধ আবেগের বশে যখন কিছু করতে বসে মানুষ, তখন যে তার চক্ষুলজ্জার বালাই মাত্র থাকে না, তা তরুবালার ব্যবহার দেখলে বেশ পরিষ্কার বোঝা যায়। সেদিন তিরস্কৃত হবার পর মহালক্ষ্মী আশা করেছিলেন সমঝে যাবে তরুবালা, সামলে নেবে নিজেকে। কিন্তু তার আশাকে ধিক্কার দিয়ে আর সকলকে অবাক করে দিয়ে রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে সে যাবার আয়োজনে। 2-10 দিনের জন্য যদি শ্বশুরবাড়ির দেশে বেড়াতে যাবারই স্বাদ হয়ে থাকে তার, তো আচারের বোতলটা থেকে মা কালীর পটখানা পর্যন্ত নিয়ে যাবার কি দরকার, এ কথা জিজ্ঞেস করতেই বা রুচি হবে কার? মহালক্ষ্মী তো তার মুখ দেখাই ছেড়ে দিয়েছেন প্রায়। তলে তলে সে যে নিজের ব্যবহার্য জিনিস ছাড়াও নিজের হাতে তৈরি তুলোর হাঁস, আঁশের ছবি আর কার্পেটের আসনখানা অবধি বাক্সজাত করেছে, এটা অনুমান করেছেন মাত্র। নীরদা এক আধবার সাহসে ভর করে এসেছিল বান্ধবীর অসাক্ষাতে তার সমালোচনা করতে, কিন্তু এক দাবরানিতে ঠান্ডা হয়ে ফিরে গেছে। মনের মধ্যে যত বিরক্তিই থাক, দাসীর কাছে খেলে হতে পারেন না মহালক্ষ্মী। একমাত্র আশ্রয়স্থল বারান্দাটা আজ হাতছাড়া হয়ে গেছে টুনির। মণিকে দেখতে আসবে বলে শোভা বর্ধনার্থে বারান্দায় স্থাপনা করা হয়েছে কয়েকটা ফুল গাছের টব। চাকর দুটোর অবিরত আনাগোনায় বিরক্তিকর হয়ে উঠেছে জায়গাটা, তাই নিচের তলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল টুনি। কয়েকদিন ধরে তরুবালা যে কোথায় যেন যাত্রার আয়োজন করছে, এটা মাতৃ সম্বন্ধে অতি উদাসীন অন্যমনস্ক প্রকৃতির টুনিরও চোখ এড়ায়নি। কিন্তু কোথায় যেতে হবে, বার কতক সে প্রশ্ন করেও বিশেষ সদুত্তর পাওয়া যায়নি তরুবালার কাছ থেকে। এ বাড়ি ছেড়ে আর কোথাও, নতুন কোথাও যেতে পাওয়া যাবে মনে করে যে রোমাঞ্চটুকু হবার কথা টুনির, সেটা ব্যাহত হচ্ছে তরুবালার কঠিন ঔদাসীন্যে। টুনিকে সে নিয়ে যাবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না তার ব্যবহারে বা কথাবার্তায়। একলা তরুবালার মোটা মোটা থান আর খসখসে সেমিজগুলোই শুধু ট্রাঙ্কে উঠবে, টুনির জামা টামাগুলো ছড়ানো থাকবে এখানে সেখানে। মায়ের এই ধরনটা অপরিচিত।
লোক দেখিয়ে যত্ন করা আর লোকের আড়ালে টিপে টিপে মারা, গাল মন্দ করা, এটা তবু অভ্যস্ত। ওতে নতুন করে অবাক হবার কিছু নেই, কিন্তু মোটেই আমল দেবে না, কোথায় চলে যাবে, হয়তো নিয়েও যাবে না টুনিকে। এ আবার কী ধরনের শাস্তি? একলা তরুবালা যাবেই বা কোথায়? এই জগতে যাবার জায়গা তাদের আর আছে নাকি? বাড়ির আর কেউ যে এক পা নড়বে কোনোখানে, সেরকম লক্ষণ কই। বরং কিছু যেন উৎসবের আয়োজন চলছে মনে হয়। কিন্তু টুনি কি সর্বত্রই অবান্তর? মানে কি এর? তরুবালার সঙ্গে যেতে পাবে কি পাবে না স্পষ্ট করে কেউ বলছে না কেন টুনিকে? নিচের তলায় এসে শুকনো মুখে ঘোরাঘুরি করতে থাকে। ভাড়ার ঘরের পাশে যে ঘরটায় থাকে তরুবালার আর টুনির বিষয় সম্পত্তি, দু একবার ঢোকে সে ঘরে, কিন্তু মহাব্যস্ত তরুবালা যেন দেখতেও পায় না তাকে। মার ব্যবহারে, দুঃখে নয়, আক্রোশে আর অপমানে চোখ ফেটে জল আসে টুনির। না, ভুল নেই। ওই যে আলনায় ঝোলানো রয়েছে টুনির ফ্রক আর ইজের। ছোট বালিশটা চৌকির ওপর গড়াগড়ি যাচ্ছে। বড় বালিশটা 17 রঞ্চির সঙ্গে জড়িয়ে বেশ করে বেঁধে রাখা হয়েছে। এই মা টুনির, এই রকম স্বার্থপর আর নিষ্ঠুর। বাবার বদলে যদি মা মরে যেত টুনির, বেশ হতো, খুব ভালো হতো। বাবা থাকলে এই রকম করে টুনিকে ফেলে রেখে যেখানে ইচ্ছে চলে যেত? কক্ষনো না। বাবারা খুব ভালো হয়, খুব ভালো। কি করবে, মরে গেলে তো আর বেঁচে থাকতে পারে না মানুষ, তাই টুনিকে দেখতে পারে না। টুনি বড় হয়ে, অনেক বড় হয়ে হিমালয় পাহাড়ে গিয়ে তপস্যা করে করে মন্ত্র শিখতে পারবে না? ভীষণ জোরালো মন্ত্র, যাতে মরা মানুষ বাঁচানো যায়। একগোছা রূপোর রেকাবি সাফ করে নিয়ে ব্যস্ত হয়ে ওপরে যাবার মুখে নীরদা টুনিকে স্নান মুখে ঘুরে বেড়াতে দেখে দাঁড়িয়ে পড়ে। মুচকি হেসে বলে, মা তো কলা দেখিয়ে চলল এখন। ক্রুদ্ধ দৃষ্টিতে শুধু একবার তাকিয়ে দেখে টুনি। মরা মানুষ বাঁচানোর মন্ত্রের সঙ্গে সঙ্গে আরও একটা চাই, ভস্ম করে ফেলবার মন্ত্রও শিখতে হবে। না শিখলেই নয়। কটকট করে তাকানো মাত্রই যাতে আস্ত একটা মানুষ 1 মিনিটে পুড়ে ছাই হয়ে যায়। তাকাচ্ছে দেখো না, যেন কালকেউটের চাউনি। বাবা, মেয়ে তো নয়, জাত সাপ। এইটুকু বলেই আপাতত চলে যেতে হয় নীরদাকে। গিন্নি বসে আছেন রূপোর রেকাবির প্রতীক্ষায়। ফ্রকের কোণটা তুলে চোখের জলটুকু মুছতে হলেও একটু নির্জন ঠাঁইয়ের প্রয়োজন। চোখের জল পড়াটা কারুর দৃষ্টিগোচর হওয়াও যেমন লজ্জার ব্যাপার, মোছাটাও তাই। কিন্তু এত বড় বাড়িখানায় আজ এক তিল স্বস্তির জায়গা নেই। যেখানে যার না যাবার কথা সে সেখানে না হোক ঘুরছে। কারা যেন আসবে বাড়িতে। আহারের আয়োজন যা বিরাট হচ্ছে, তাতে মনে হয় খুব মান্যগণ্য লোক তারা সব। মণিকে নাকি দেখতে আসবে। দেখতে আসার অর্থ কী? ডাক্তারেরাও দেখতে আসে বটে, কিন্তু সে তো অসুখ করলে। তেমন অসুখ কই রাঙামাসির? দুপুরবেলা যা একটু মাথা ধরেছে বলে ঘর অন্ধকার করে শুয়েছিল। চমৎকার ঘরটা রাঙামাসির, জানলা দরজা বন্ধ। অন্ধকার ঘরে সনসন করে পাখা ঘরে, কি ঠান্ডা আর সুন্দর লাগে। দুপুরবেলা ভীষণ এই গরমের সময় একদিনও যদি ও ঘরটায় শুতে পেত টুনি। খাটের ওপর নয়, শুধু ঠান্ডা মেঝেটায়, একবারটির জন্যেও। তা হবার জো নেই। টুনিকে শুতে হবে নিচের তলায় ভাড়ার ঘরের পাশে গরম ওই বিচ্ছিরি ঘরটায়, তরুবালার নাক ডাকার শব্দে। এ কি, তরুবালাও যে চলে যাবে কাল সকালে। একলাই তাহলে শুতে হবে টুনিকে? কে জানে, ওই ডাইনি বুড়ি নীরদাটাই হয়তো শুতে আসবে কাছে। টুনির মা টুনিকে ফেলে চলে গেছে বলে কি আর রাঙা দিদিমা কিংবা রাঙামাসি তাকে কাছে শুতে ডাকবেন? কক্ষনো না। সশব্দে উচ্চারণ করে ফেলে টুনি। কক্ষনো শুতে দেবে না ডাইনি নীরদাটাকে। একলা শোবে টুনি। ভূতে খেয়ে ফেলুক তাকে, তাই ভালো। সকালবেলা সবাই এসে দেখবে টুনির মাথার চুল আর রক্তমাখা হাড়গোড় পড়ে আছে। ভূতে খেয়ে ফেলেছে টুনিকে।
ঠিক হয় তবে, ঠিক হয়। ভূতেরা মাথার চুল আর হাড়গোড় খেতে পারে না টুনি জানে। নিজের সেই কাল্পনিক দুরবস্থার কথা স্মরণ করে হঠাৎ সমস্ত শরীরের মধ্যে ঝাঁকুনি দিয়ে গরম এক ঝলক চোখের জল চোখ উপচে গাল বেয়ে গড়িয়ে পড়ে টুনির। ভূতে খাবার কল্পনা বড় কষ্টকর, তার চেয়ে শুধু মরে যাওয়া যায় না? হে ভগবান, টুনি কোনো মন্ত্র শিখতে চায় না। মরা মানুষ বাঁচানোর নয়, আস্ত মানুষ ভস্ম করার নয়, শুধু নিজে নিজে মরে যাওয়ার মন্ত্র শিখিয়ে দাও ওকে। এক্ষুনি তরুবালা ওকে ফেলে চলে যাবার আগে, নীরদার কাছে শোবার মতো দুর্গতি ঘটবার আগে মরে যাক টুনি। কারোর একটুও কষ্ট হয় কি না দেখবে সে। আচ্ছা, মরে গেলে কি দেখতে পাওয়া যায়? যায় যায়, স্বর্গ থেকে সব দেখা যায়। টুনি তো স্বর্গেই যাবে, যেখানে ওর বাবা আছে। ইচ্ছা মৃত্যুর স্বপ্নে বিভোর বেচারা টুনি অন্যমনস্কভাবে বাড়ির বাইরের দরজার কাছে এসে দাঁড়ায়। পথ চিরদিন যে হাতছানি দেয় টুনিকে, অজ্ঞাত কোনো রহস্য লোকের বার্তা বহন করে। এই তো সোজা রাস্তা। দরজার সীমানাটা পার হয়ে দুবার পা ফেললেই যার নাগাল পাওয়া যায়। 1 মিনিটের মধ্যেই টুনি ওদের সঙ্গে সমান হয়ে যায়। রাস্তায় যারা ছুটোছুটি আনাগোনা করছে ব্যস্ত হয়ে, যারা ঘুরে বেড়াচ্ছে অলসভাবে, ইচ্ছে করলেই ওদের মতো হওয়া যায়। শুধু সাহস করে একবার বাড়ির চৌকাঠ ছেড়ে রাস্তায় পা দেওয়ার ওয়াস্তা। তরুবালার আর নীরদার একতারের বাইরে, সমস্ত সংসারের নাগালের বাইরে চলে যেতে পারে টুনি। মরে যাওয়ার চাইতে খারাপ নয় কিছু, বরং ভালোই। মরে গেলে তো টুনি কোনো দিনই দেখতে পেত না সোজা এই পথটা, মোড়ের মাথায় যেখানে বাঁক নিয়েছে। কি আছে তার ওদিকে? দেখতেই পেত না। কাকে যোগুবাবুর বাজার বলে, কাকে বলে গড়ের মাঠ, স্টেশন কি জিনিস, সরকার মশাই যেখান থেকে আসেন মাঝে মাঝে, সব কি একবার দেখে নিতে ইচ্ছে হয় না? কারোর সঙ্গে নয়, কারোর মুখ চেয়ে নয়, একলাই দেখবে টুনি কত জিনিস আছে বাড়ির বাইরে, কত লোক আছে পথে। টুনির অভিভূত আত্মবিস্মিত চিন্তাধারার ওপর সশব্দে এসে ধাক্কা মারে চোখ ধাঁধানো চকচকে প্রকাণ্ড দুখানা মোটর গাড়ি। যাদের আসার কথা শোনা যাচ্ছিল তারাই এলো তবে। এরাই দেখবে রাঙামাসিকে। পারিপার্শ্বিক আবহাওয়ায় নিতান্তই গ্রহ বৈগুণ্যের বশে টুনির ভেতরকার যে শিশু প্রকৃতি লুপ্ত হতে বসেছে, সে একবার এক মুহূর্তের জন্য কৌতূহলী হয়ে ওঠে। কারা নামছে রে বাবা? কি সাংঘাতিক মোটা! গাড়ি থেকে নামতেই পারছে না যে। কি অদ্ভুত, কি হাস্যকর! হাতির মতো মোটা মোটা ওই মানুষগুলোর কীরকম ছোট ছোট পা, হাঁটছে যেন থুপুস থুপুস করে। রাম রাম, সিঁড়ি দিয়ে উঠবে কি করে? ধরে ধরে নিয়ে যেতে হবে নাকি? কিন্তু কি গাদা গাদা গয়না, চাপ চাপ মাংসের খাজে খাজে চেপে বসা সেই সব চুড়ি, বালা, ব্রেসলেট, আমলেটের দিকে হা করে তাকিয়ে থাকে টুনি। কি এ মানুষের হাত? এত গয়না পড়েছে কেন? কেন পড়েছে এত ভালো শাড়ি? এত গয়না আর এত ভালো শাড়ি পরেও এত বিশ্রী কেন? গলার আর গালের সঙ্গে এক হয়ে যাওয়া মুখগুলোর পানে তাকিয়ে দেখলে দুবার দেখতে ইচ্ছে করে না। টুনির মতো ছোট্ট মেয়েরও নয়। টুনি তো জানে না বড়লোকের গিন্নি মানে কি। নিজেকে যতটা ইচ্ছে ততটা প্রসারিত করতে না পারলে আবার মান সম্ভ্রম কোথায়, অর্থের সার্থকতা কিসে? দ্বিতীয় গাড়িখানি হতে যে ভদ্রলোক 3 জন নামলেন তারাও কম যান না। রবারের বেলুনের মতো ফুলে ওঠা পায়ে চেপে বসা সিল্কের মোজা, সেও তাকিয়ে দেখবার মতো। এদের আবির্ভাবটা এমন আকস্মিক এবং দৃশ্যটা এমন অভূতপূর্ব যে কচ্ছপ প্রকৃতি টুনিও নিজেকে গুটিয়ে নেবার সময় পায়নি, স্তম্ভিত হয়ে দাঁড়িয়েই ছিল। ছোট ছোট দুখানি পায়ের ওপর ভারসাম্য রক্ষা করতে আড়ের দিকে হাঁটতে হাঁটতে মিনিট 3 হাঁট 4 ফুটপাতটুকু পার হয়ে আগে যিনি এগিয়ে এলেন তিনি ভারী গলায় টুনিকেই প্রশ্ন করলেন, কি গো খুকি, তোমার নাম কি? বলাই বাহুল্য, টুনি নির্বাক।
পরবর্তিনী এসে গেছেন ততক্ষণে। টুনির দিকে তাকিয়ে তিনি বলেন, ছোট বোন বোধ হয়। তাই মনে হচ্ছে। এরকম মুখশ্রী যদি হয় তো মন্দ হবে না। কি বলিস বিনা? হ্যাঁ, মুখটা যেন কুদে কাটা। রঙও দেখেছ, শাকের মতো সাদা। নেহাত রোগা তাই, নইলে খুব জেল্লা হতো। চলো দেখি গে, আমাদের জন্যে যেটি তোলা আছে সেটি কেমন। ছোট বোনকে দেখে আর কি হাত পা বেরোবে? এই মেয়েকে আমার খোকার বউ করব মাসিমা। গাছে কাঁঠাল কোফে তেল। নে চল বাপু, রঙ্গ রাখ। কই গো খুকি, চলো, তোমাকেই বুঝি দাঁড় করিয়ে রেখেছে? চাকর বাকর নেই নাকি? সবই অনাসৃষ্টি। লোক সুবিধের হবে না বোধ হয়, আদব কায়দা জানে না। শুনলাম তো কোথাকার যেন জমিদার। তা এই কি জমিদার বাড়ির ছিরি? মাসির এক কথা, আরশোলা যেমন পাখি, বনগাঁয়ের যেমন শিয়াল রাজা, তেমনি জমিদার বোধ হয়। কর্তারা তারা দেন। আহ, পথে দাঁড়িয়ে মন্তব্য প্রকাশ করবার বদ অভ্যাস আর ঘুচল না তোমাদের। চলো। 6টি মানুষের সেই বিরাট বাহিনীকে বাড়ির মধ্যে ঢুকে পড়বার জন্য অনেক কসরত করতে হয়। যন্ত্র চালিতের মতো টুনিও এদের সঙ্গে এগোতে থাকে, উঠেও যায় ওপরে। মিনিট কয়েক পরে বিশ্বনাথ দম্পতিও এসে পড়েন। অতঃপর কোণে দেখার অষ্টাদশ পর্ব সমাধা হয় আস্তে আস্তে। কর্তারা আলাদা দেখেন, গিন্নিরা আলাদা দেখেন। কর্তারা গিন্নিরা একত্রে দেখেন। হাতের লেখা, সূচের কাজ, শিল্পকলার অপরাপর নমুনা সমস্ত কিছু দেখা হয়। সঙ্গীত শাস্ত্রের চর্চা নেই শুনে কর্তারা পুলকিত এবং গৃহিণীরা মর্মাহত হন। বউ মানুষের গান গাওয়ার রেওয়াজ অবশ্যই আমাদের বাড়িতে নেই, কিন্তু একেবারে জানবে না সেটাও তো ঠিক নয়। আজকাল যখন ফ্যাশন হয়েছে। কি বলিস বিনা? আমি তো তাই বলছি, এমন বউ করা উচিত যে দরকার পড়লে 50 জনের রান্না রাঁধতে পারবে, আবার দরকার পড়লে বরের বন্ধুদের সঙ্গে শেক হ্যান্ডও করতে পারবে। নমুনা শুনে রাগে এবং ঘামে লালমণির ঠোঁটের কোণেও হাসি দেখা দেয়। বিশ্বনাথ গৃহিণী মধ্যস্থতা করে বলেন, তা তোমরাই সব শিখিয়ে নেবে মা। তোমাদেরই ঘরে যাবে যখন, তখন তো আর কারোর কিছু বলার থাকবে না। এখন মেয়ে পছন্দ হয়েছে কি না তাই বলো। তা পছন্দ একরকম হয়েছে বই কি, মেয়ে তো অপছন্দের নয়। তবে কথাই বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। কি বলিস বিনা? খোদ গৃহিণী মন্তব্যটি প্রকাশ করেন। বোঝা গেল বিনাকে তিনি সঙ্গে এনেছেন টিপ্পনি কাটবার সুযোগ রাখতে। তা বিনাও কর্তব্যে অবহেলা করে না। উপযুক্ত গাম্ভীর্যের অবতারণা করে বলে, সে তো নিশ্চয়ই। তাছাড়া এ তো আর হাড়িবাউরির ঘরে বিয়ে নয় যে পছন্দ হলো আর 5 ঘণ্টা টাকা পণ দিয়ে বউ কিনে নিয়ে গেল। যেমন ঘর তেমনি চাল চাইতো। তৃতীয়টি খোদ গৃহিণীর যা, একটু যেন নীরব নীরব। এতক্ষণে একটি কথা বলেন তিনি, আপনার বড় মেয়েটিও সুন্দর বটে, তবে ছোট মেয়েটির মুখ এক ধরনের হলেও কিন্তু আরও ভালো। ওইটুকু মেয়ে যেন গড়ানো সরস্বতীখানি, বড্ড রোগা। তাই কোথায় গেল মেয়েটি? মহালক্ষ্মী এক মুহূর্ত স্তব্ধ থেকে বলেন, আপনি ভুল করছেন। আমার এই একটিই মেয়ে, 2 বছরের মেয়ে কোলে নিয়ে এই অবস্থা। নিজের বৈধব্যের বেশের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করেন মহালক্ষ্মী অবস্থাটা বোঝাতে। আপনার মেয়ে নয় সেটি? ও মা, সে কি কথা? বিনা কলকল করে ওঠে। সদ্য এক ছাঁচে গড়া মুখ দেখলাম যে। তবে কে হয় আপনার সেটি? নাতনিও তো নয়, একটিই যখন মেয়ে বলছেন। ও মা, কই ডাকুন তো। আমার তো দেখেই মনে হলো এক মায়ের পেটের বোন। আচ্ছা ডাকুন না। মহালক্ষ্মী নিরুৎসাহ শীতল কণ্ঠে বলেন, ডাকাডাকির কি আছে, ঘুরছিল তো এইখানেই। ও আমার ভাইজির মেয়ে। একটি কঠোর চোখ রাঙানির সাহায্যে নিজেই যে টুনিকে পাঠিয়ে দিয়েছেন নিচে, সেটা আর প্রকাশ করেন না মহালক্ষ্মী। ভাইজির মেয়ে? ও, এক ঝাড়ের বাস, তাই। কিন্তু খুব একরকম দেখতে বাপু। ভাইজি বুঝি এসেছেন আজ? কই দেখলাম না তো। নিচের তলায় আছে, মুখ চোরা মতো, কারোর সামনে বেরোতে চায় না। এখানেই থাকে, বিধবা, শ্বশুর কুলে কেউ নেই। এক নিঃশ্বাসে সমস্ত পরিচয়টা দিয়ে ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচেন মহালক্ষ্মী। যাক বাবা, আর কোনো প্রশ্ন উঠবে না আশা করা যায়।
মানুষের কৌতূহলের কি সীমা নেই? কই, তার তো অপরের কোনো কিছুতেই কৌতূহল হয় না। এখানে একটু হিসেবের ভুল আছে মহালক্ষ্মীর। যাদের আত্মমর্যাদা জ্ঞানটা বেশি প্রখর তাদের অপরের সম্বন্ধে কৌতূহল কম। বিনা কোম্পানির অহংকার হয়তো আছে, কিন্তু অহংকার আর আত্মমর্যাদা এক জিনিস নয়। বিনার কৌতূহল পরিতৃপ্তির সুযোগ অর্থেই বোধ করি বিশ্বনাথ গৃহিণী হঠাৎ বলে বসেন, তোমার ভাইজি কে, সেই তরুবালা যে সেদিন কালীঘাটে গিয়েছিল? তার আবার অত সুন্দর মেয়ে আছে নাকি? কই দেখি মেয়েটিকে। কই, তরুও তো এলো না এদিকে। বলা বাহুল্য, তরুকে দেখার পর তরুর মেয়ের রূপের খ্যাতি বিশ্বাস করা কঠিন। মহালক্ষ্মী বিরক্তি কঠিন মুখে সামনের দালানে উপবিষ্ট চাকরটাকে লক্ষ্য করে বলেন, এই দেখ তো, টুনি দিদিমণি কোথায় আছে? সে এক খ্যাপাটে আত পাগলা মেয়ে, ওই রূপী আছে একটু, আর কিছু নেই। আপনাদের তো এবার একটু মিষ্টিমুখ করতে হয় দিদি, মণি এবার ও ঘরে গিয়ে বসতে পারে তো ভাই? হ্যাঁ হ্যাঁ, যাক, সেই অবধি ঘাড় গুজে বসে থাকা। মহালক্ষ্মী একটা গভীর নিঃশ্বাস ফেলে বলেন, এদের প্রণাম করে ও ঘরে গিয়ে বসকে মণি। বাব্বা, মণিও আর পারে না। তার নিরুপদ্রব আত্মকেন্দ্রিক জীবনে কখনো ভদ্রতা রক্ষার বালাই ছিল না। এরা যাক না একবার, বাঁকে দেখে নেবে মণি, সুখে থাকতে ভূতের কিল খাওয়া। ২৬ জনের উপযুক্ত আহার্যের সামনে ৬ জন মাত্র বসে যা খেলেন তা একজনেরও কম। অমায়িক ভাষার ছদ্মবেশে অহংকারের সঙ্গে জানালেন তারা, অসময় কিছু খাওয়া তাদের স্বভাব বিরুদ্ধ। ফল? হ্যাঁ খান বই কি, তবে এই সন্ধ্যাকালে নয়। আর মিষ্টি? ডাক্তারের একেবারে নিষেধ। চা, শরবত নিতান্তই যদি না ছাড়েন, ভর্তি একটা গ্লাসে একবার চুমুক দিয়ে নামিয়ে রাখা ছাড়া উপায় কি? নষ্ট? খাবার জিনিস কি আর নষ্ট হয়? চাকর বাকরদের দিয়ে দিন না, সন্তুষ্ট হয়ে খাবে। বড়লোক কুটুম্বকে যে খাবারের জন্য খাবার জিনিস দেওয়া হয় না তা মহালক্ষ্মীর অজানা নয়। কাজেই ক্ষুব্ধ হন না তিনি, বরং গোলমালে টুনির কথাটা চেপে গেল ভেবে খুশিই হন। কিন্তু বিশু কাকি যে আজ তার মাথা খেতে এসেছেন, এতটা কে ভেবেছিল আগে? তিনি আগে কখনো এ বাড়িতে আসেননি বলেই বোধ করি এক ফাঁকে উঠে পড়ে এঘর ওঘর দেখে বেড়ান। তরুকে দেখে আসতেও ছাড়েন না এবং টুনিকেও ওপরে এনে ছাড়েন। নানা গোলমালে টুনিও যেন বোকা হয়ে গেছে, হারিয়ে ফেলেছে স্বভাব সিদ্ধ একগুঁয়েমি। কিন্তু না হবে কেন? টুনিকে কে কবে আদর করে কাছে ডেকেছে? কে নাম জিজ্ঞেস করেছে? কে করেছে রূপের প্রশংসা? হঠাৎ আজকের উৎসবের অবকাশে পুনর্জন্ম হলো নাকি টুনির? নাকি টুনির মা টুনিকে ফেলে চলে যাবে জেনে ওরা মায়া করছে টুনিকে? এই রকম মায়াই করবে বরাবর। না, যারা মায়া করছে তারা জানে না টুনি কি তুচ্ছ কি বাজে। টুনির যে বাবা নেই, নেই একটিও গয়না আর ভালো ভালো জামা। টুনির মা যে টুনিকে দু চক্ষে দেখতে পারে না। বাড়ির ঝি পর্যন্ত টুনিকে গালাগাল দেয়। এসব কথা টের পেলে কি আর কেউ ছোবে টুনিকে? এই তো একটু আগে বড় দিদিমার চোখে কি ভীষণ দৃষ্টি দেখেছে টুনি। বুকের ভেতর গিয়ে হাড় পর্যন্ত যেন কেটে দেয়, এমন ধারালো সেই দৃষ্টি। রাঙা মাসিও তো তখন ওকে বলল, তুই নিচে যা। অথচ আগুনের মতন রঙের ওই জামাটা আর লাল সিল্কের শাড়িখানা পরলে কি অদ্ভুত সুন্দর দেখাবে রাঙামাসিকে, তা দেখবার জন্যে যে প্রাণ ছটফট করছিল টুনির। পড়া হয়ে গেলে একটিবার শুধু দেখেই তো চলে যেত সে। দরজার বাইরে দাঁড়িয়ে দেখলেও কি দোষ হতো? রাঙামাসি আবার একটা পাউডারের কৌটো হাতে গুজে দিয়ে বলে কি না, মাখবি? এই নে, নিচে গিয়ে মাখগে যা। ছি, টুনি যেন পাউডারের লোভেই দাঁড়িয়েছিল। নেবে বই কি, দায় পড়েছে টুনির। নিচে এসে সিঁড়ির তলায় বসে থাকবে চুপ করে, তাই ভালো। কিন্তু এই বিশু কাকিমাটি তাকে টেনে টুনে বার করে ছাড়লেন। টুনিকে দেখেই পোস্তানদত্ত দলের মধ্য থেকে বিনা আরও একবার চেঁচিয়ে ওঠে, ওই দেখো। আচ্ছা বলো মাসি, একেবারে এক ছাঁচের মুখ নয়। কি বললেন? আপনার ভাইজির মেয়ে? এরকম এক ধরনের চেহারা বড় একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু দেখতে পাওয়া যায় না, সেটা প্রতিনিয়তই চোখে পড়ছে তো মহালক্ষ্মীর। কিন্তু উপায় কি?
তরুর মেয়ের এত রূপ থাকা যে উচিত নয়, শোভন নয়, সে কথা টুনির সৃষ্টিকর্তা কেন বোঝেননি? কাজেই অবুঝ বিধাতার বুদ্ধির ত্রুটি ঢাকতে মহালক্ষ্মী শুধু একটু হাসেন। হতচ্ছাড়া এই মেয়েটার ওপর রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে তার। এমনিতে কোথায় কোন চুলায় থাকে সারাদিন চোখেও পড়ে না কারোর। আর আজ কীর্তি দেখো, মণিকে দেখতে এসে তাকে থো করে রেখে এটাকে নিয়ে এত নাচানাচি কিসের রে বাপু? বিশু কাকা যখনই গিন্নিকে আনবার প্রস্তাব করেছিলেন তখনই যে ব্রহ্মাণ্ড জ্বলে গিয়েছিল মহালক্ষ্মীর, সে কি সাধে? যত সব গেরো। আমন্ত্রিতরা যাবার সময় আর একটি চাল চালেন। অতি আপ্যায়িতের ভঙ্গিতে তরুবালাকে ডাকিয়ে দেখা করে যান। গৃহকর্ত্রীর ভাতৃষ পুত্রী, তারও একটা শ্রদ্ধা সম্মান নেই কি? বাড়ি খালি হতেই মহালক্ষ্মী তলব করেন তরুবালাকে। রূঢ় কঠোর প্রশ্নে কৈফিয়ত চান। হতভাগা মেয়েটাকে 5 জনের সামনে এগিয়ে দেবার কারণ কি? তরুবালার বাক্স বিছানা গোছানো হয়ে গেছে, আর সে ভয় করে না কারুর। কাজেই সে চটপট জবাব দেয়, মানুষ তো ছেকল দিয়ে বেঁধে রাখবার জিনিস নয় যে বেঁধে না রাখা অন্যায় হয়েছে। মহালক্ষ্মী যদি হুকুম দিতেন তাহলে না হয় তাকে ঘরে বন্ধ করে রাখত সে আজকের মতো। উত্তর দেবার কিচ্ছু নেই। কাজেই মেয়েটাকে প্রায় ভস্মস্তূপে পরিণত করবার মতো দৃষ্টি হেনে মহালক্ষ্মী নিজের এলাকায় চলে যান। টুনি পোহার খায় তরুর কাছে। নীরদা চিপটেন কেটে কেটে কথা কয়। সমস্ত বাড়ির আবহাওয়াটাই যেন বিষিয়ে ভারী হয়ে উঠেছে আজ। মনের মরণ বাচন অসুখের সময় যেমন হতো প্রায় তেমনি যেন। রাত্রির পথ কি খুব বেশি ভয়ঙ্কর? অনেক তো আলো জ্বলে, আর অন্ধকার হলেই বা ভয় কি? ভূতে খেয়ে নেওয়াটাও যার কাছে বাঞ্ছনীয়, তার আবার অন্ধকার। প্রবল মাথার যন্ত্রণা নিয়ে মহালক্ষ্মী তো শয্যা নিয়েছেন, মনিও নিয়েছিল আগেই, এখন উঠে বসেছে। হঠাৎ চোখে পড়ল দালানের দেয়ালে ছোট্ট একটা ছায়া। অবশ্যই টুনি। অমন একলা ঘোরাঘুরি করছে কেন? খিদে পায়নি তো? আচ্ছা, বাড়িতে যে এত অজস্র খাবার এলো, টুনির হাতে কি কিছুই দেয়নি কেউ? তাই কি সম্ভব? অতটুকু বাচ্চা, কে জানে, তাই হয়তো অন্ধকারে একলা। মায়ের টুটিতেই বোধ করি লজ্জায় আকর্ণ লাল হয়ে ওঠে মনির। এই তো দালানের জালের আলমারিতে কত খাবার। মহালক্ষ্মী ঘুমিয়ে পড়েছেন মনে হয়, তা মনিই না হয় দিল। উঠে পড়ে দালানে বেরিয়ে এসে মণি মৃদু কণ্ঠে প্রশ্ন করে, সন্দেশ খাবি টুনি? টুনি চমকে উঠে ঘাড় নাড়ে। রসগোল্লা? তাও না? কেন, খাসনি তো কিছু? খেয়েছিলি? না, তবে? আচ্ছা, এই দেখ, দরবেশ, রসমালাই, পেস্তার বরফি, ছানার জিলিপি, কত কি আরও সব রয়েছে, কোনটা নিবি? টুনি প্রবল মাথা নাড়ার সাহায্যে প্রত্যেকটা সম্বন্ধেই তীব্র আপত্তি জানায়। ও, মিষ্টি ভালোবাসিস না বুঝি? আচ্ছা, এই নিমকি দুটো খা তবে। কিন্তু টুনির কি আগা গোড়াই সৃষ্টি ছাড়া। রাঙামাসি প্রায় তার আরাধ্যা দেবীর এমন অযাচিত স্নেহ উপেক্ষা করে অমন ছিটকে চলে গেল কেন? গেল তো গেলই। দালান থেকে সিঁড়িতে, সিঁড়ি থেকে নিচের তলার, শেষ পর্যন্ত সোজা রাজরাস্তায়, যেখানে আছে অন্ধকারের নিদারুণ আতঙ্ক, আছে আলোর শাড়ির উজ্জ্বল আশ্বাস। ছাই খাবার, বিচ্ছিরি খাবার কে চায় খেতে? তাই জন্যে এসেছি নাকি আমি? শুধু তো তোমায় একটিবার দেখতে। রুদ্ধ স্বর হলেও শুনতে ভুল হয়নি মনির। ঠিকই শুনেছে, একবার নয় বারবার। অজস্রবার শুনতে পাচ্ছে মণি ওই এক লাইন কথা। শুনতে থাকে, কান থেকে মাথার মধ্যে, সমস্ত চেতনায়, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে, শরীরের সমস্ত শিরায় উপশিরায়, প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে। জীবন ভোর শুনতে থাকবে নাকি এই একটা শব্দ? শুরু করছি এবার 12 নং পরিচ্ছেদ। এই পর্যন্ত জ্যোতিপ্রকাশের অভিনয় অংশ ছিল নেপথ্যে। তাকে প্রথম দেখতে পাচ্ছি আমরা ট্রেনে। কলিকাতা গ্রামে একখানি ফার্স্ট ক্লাস ট্রেনের কামরায় বসে অপর সহযাত্রী জনৈক অবাঙালির উপস্থিতি সম্পূর্ণ বিস্মিত হয়ে একখানা বইয়ের পাতা উল্টে যাচ্ছিল সে। ভাটিয়া ধনকুবেরটি 2-1বার আলাপ জমাবার চেষ্টার পর জ্যোতিপ্রকাশের দিক থেকে উৎসাহের অভাব লক্ষ্য করে নিতান্তই বিরস মুখে বসে আছেন।
কিন্তু ঠিক বইয়ের কাহিনীতে মন বসাবার মতো মনের অবস্থা আছে বলে বোধ হচ্ছে কি? কলিকাতা যতই নিকটবর্তী হচ্ছে, মন ততই বইয়ের কাহিনী থেকে দূরবর্তী হয়ে চলেছে বোঝা যাচ্ছে। কারণ বইয়ের আগা থেকে গোড়া এবং গোড়া থেকে আগা অপঠিত পৃষ্ঠাগুলো অনবরত উল্টে গেলে খুব মনোযোগী পাঠক বলা চলে না নিশ্চয়ই, কিন্তু কতক্ষণই আর পাতা উল্টানো যায়। অগত্যা সিগারেট, অস্থিরতার অমোঘ ওষুধ, একটির পর একটি সিগারেট ধূম্র বলয় সৃষ্টি করতে করতে নিজেকে নিঃশেষ করে চলে। চলন্ত গাড়ির উদ্দাম হাওয়ায় ভস্মাবশেষটুকুও রেণু রেণু হয়ে উড়ে যায়, কিছুই আর চোখে পড়ে না। গাড়ি হাওড়া স্টেশনে এসে ঢুকতেই চট করে উঠে পড়ে জ্যোতিপ্রকাশ। 1 মিনিটও দেরি করে না। কুলি ডাকবার প্রয়োজন নেই, সঙ্গে মাত্র বিঘত 1.5 মাপের একটা অ্যাটাচি কেস আর সেই ইংরেজি নোবেলখানা। বইখানা পকেটে পুরে অ্যাটাচি কেসটা তুলে নিয়ে কামরার দরজায় হাত দিতে গিয়ে বোধ করি এতক্ষণে মনে পড়ে সহযাত্রীর প্রতি কিছু ভদ্রতা প্রদর্শন করা উচিত ছিল। তাই ঈষৎ হেসে মাথাটা অল্প ঝুঁকিয়ে নমস্তে বলে নেমে পড়ে। ভাটিয়া ভদ্রলোক পত্যভিবাদনের অবসর পেলে কি করতেন জানি না, অবসর না পেয়ে অপ্রতিভ ক্রুদ্ধ দৃষ্টিতে ভিড়ে মিশিয়ে না যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকেন বলিষ্ঠ সুন্দর দীর্ঘায়ত দেহটির পানে। তার নিজের নামবার জন্যে নিজেকে ব্যস্ত হতে হবে না, ভিত্ত আছে পাশের গাড়িতে। বাইরে এসে জ্যোতিপ্রকাশ একখানা ট্যাক্সিতে উঠে বসে প্রথমে অভ্যস্ত নিয়মে বোধহয় নিজের বাড়ির ঠিকানাই বলেছিল, কিন্তু খানিকটা গিয়েই মত বদলালে পকেট থেকে নোটবুক বার করে একটা ঠিকানা দেখে ড্রাইভারকে নির্দেশ দিয়ে দিলে সেই পথের। লক্ষ্য করে দেখলে বোঝা যেত মুখে নিশ্চিন্ত শান্তির আভাস নেই, যেন কি এক দুঃসাহসিক অভিযানেই যাচ্ছে। বা ভয় আছে, উদ্বেগ আছে, আছে অস্থির চাঞ্চল্য। কিন্তু কেন? নিজেকেই বারবার প্রশ্ন করেছে জ্যোতিপ্রকাশ। এত ঝুঁকির মধ্যে যাবার দরকারটাই বা কী তার? মনে কোনোদিনই তার বিরুদ্ধে নালিশ করতে যাবে না, এটা তো নিশ্চিতই। তবে তবে কেন নিজেই সে যেচে যাচ্ছে অপরাধীর বেশে? বিবেক অহরহ ওই বস্তুটাই কি কামড় দিয়েছে তাকে, যেটা বিবেকের নিতান্তই স্বভাব ধর্ম, নাকি আর কিছু? এই 7 বছর ধরে তো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি ঘুরে বেরিয়েছে জ্যোতিপ্রকাশ। দেখেছে কত অজস্র মুখ, কত অপূর্ব রূপ তলিয়ে গিয়েছে কাজের সমুদ্রের অতল তলে। বাস্তব পৃথিবীর রূঢ় চেহারার সঙ্গে পরিচয় হতে হতে যৌবন বিবশ সুকুমার মনের ওপর ধীরে ধীরে পড়েছে রুক্ষ কঠিন আবরণ। অজানা পৃথিবীকে নতুন দেখার বিস্মিত কৌতূহল দৃষ্টি আর নেই। উদাসীন 2 চোখে অতি পরিচয়ের নিষ্করুণ অবহেলা। তবু অশ্রুলাঞ্ছিত পাংশু একখানি কিশোর মুখ বারে বারে স্মৃতির দরজায় ঘা দিয়েছে কেন? নিঃশেষ হয়ে মুছে যায়নি কেন? দীর্ঘকালের পর দেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য আকর্ষণে যে টানছে, সে কে? প্রেম? হয়তো তাই, কিংবা 2। কাব্য উপন্যাসের মতো উদ্দাম উন্মাদ প্রেম না হোক, সকরুণ মমতা মিশ্রিত এই যে ভাবটা, একেও প্রেমই বলা হয় বোধহয়। আর ভালো করে ভেবে দেখলে বিবেকই প্রেমের সত্যিকার আশ্রয়স্থল নয় কি? অবশ্যই মণিকে না পেলে জ্যোতিপ্রকাশের জীবন মরুভূমি হয়ে যাবে এমন কিছু নয়, বরং এতদিন পরে এসে মনের বর্তমান সংবাদের চাইতে গৌরবময় বিবাহিত জীবনের সংবাদ পেলেই খুশি হতো সে। তবে তা যখন নয়, তখন কেনই বা উদাসীন অসাবধানতায় হারিয়ে ফেলবে মণিকে? কেন কৈশোর প্রেমের বিচার বুদ্ধিহীন অন্ধ আবেগের দায়িত্ব এড়িয়ে যাবে বিচার বুদ্ধি সম্পন্ন পরিণত যৌবন? তাই মনির জন্যে চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত। কিন্তু মহালক্ষ্মী, দাম্ভিক আত্মগর্বী এই মহিলাটি সন্তান স্নেহের চাইতেও প্রাধান্য দেবেন হয়তো নিজের জেদকে, কাল্পনিক আত্মসম্মানকে।
প্রত্যেকের জীবনই যে ছাপার অক্ষরের মতো মাপা জায়গায় বাঁধা লাইনের নিচে দিয়ে চলতে পারে না, এ বোধ কি আছে তার? সে বোধ কজনই বা আছে? অপরের জীবনের অনিয়মকে নিজের অপমান বলে গায়ে মেখে ক্ষুদ্র আক্রোশে গর্জন করাই তো মানুষের স্বধর্ম। তবু জ্যোতির্প্রকাশ নিজের দিক থেকে চেষ্টার ত্রুটি করবে না। সৎকাজের নারায়ণ সহায় কথাটা বর্তমানকালে যে নেহাতি অলিক প্রবাদ মাত্র হয়ে দাঁড়িয়েছে তাতে আর সন্দেহ কি? তা নয়তো এমন অদ্ভুত সময়ে মহালক্ষ্মীর দরবারে আবেদন নিয়ে গিয়ে দাঁড়াবে কেন জ্যোতির্প্রকাশ? যে সময় নিজের মাথার চুল নিজের হাতে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে মহালক্ষ্মীর। নেহাত নাকি ধৈর্যচ্যুতিটা তার একেবারে স্বভাব বিরুদ্ধ, তাই বাইরে থেকে সাদা ধপধপে মুখখানা সিঁদুরের মতো রাঙা টকটকে হয়ে যাওয়া ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিন্তু তেমন অন্তরঙ্গ কেউ থাকলে হয়তো টের পেত যে ডাক ছেড়ে কাঁদবার বাসনা কত দুর্দাম হয়ে উঠেছে মহালক্ষ্মীর। এক ফোঁটা টুনি পাকা খেলোয়াড়ের মতো এত বড় একটা চাল দিয়ে গেল তাকে। মহালক্ষ্মীকে আর বুদ্ধি খাটাবার অবসরই দিল না। উফ, গত জন্মে মেয়েটা কি ঘোর শত্রুই ছিল তার। গোপনে গোপনে চেষ্টা চরিত্র করে টুনির বোর্ডিং বাসের আয়োজন যখন প্রায় সম্পূর্ণ করে এনেছেন, ঠিক সেই সময় কিনা হারিয়ে গিয়ে জব্দ করে গেল মহালক্ষ্মীকে। বারে বারেই টুনির কাছে তার পরাজয়। হৃদয়বৃত্তির বালাইহীন তরুবালা না হয় খসখসে মোটা থানের আঁচল দিয়ে রোগড়ে রোগড়ে চোখ দুটো একটু লাল করে ফেলা ছাড়া আর বিশেষ কিছুই করছে না। কিন্তু মহালক্ষ্মীর তো দায়িত্ব আছে। রোগা টিনটিনের ছোট্ট একটা মেয়ে যদি ইচ্ছে করে এই রাক্ষসী নগরীর বিশাল অনরণ্যে হারিয়ে যেতে চায়, তাকে খুঁজে বার করবে কে? অথচ সেই পণ্ডশ্রম করতেই হবে মহালক্ষ্মীকে, না করলেই নয়। যতই অবজ্ঞার বস্তু হোক, কুকুর বেড়াল নয় যে হারিয়ে গেলে হারিয়েই গেল। হাত পা চোখ কানওয়ালা আস্ত একটা মানুষ যে। শাকের মতো সাদা পাতলা চামড়ার ওপর থেকে দৃশ্যমান নীল শিরাগুলির মধ্য দিয়ে যে রক্তধারা প্রবাহিত হচ্ছে, সে কি কুকুর বেড়ালের রক্তের মতো মূল্যহীন অবজ্ঞার? তাই না এত বিপদ মহালক্ষ্মীর। আর ঠিক এই বিপদের সময় দরজায় এসে দাঁড়ালো জ্যোতির্প্রকাশ। দুর্ভাগ্য কার? জ্যোতির্প্রকাশের না মহালক্ষ্মীর? হারিয়ে গেল সন্ধ্যার অন্ধকারে, খোঁজ পড়ল পরদিন সকালবেলা। রাতের দিকে বিশেষ খেয়াল কারোরই হয়নি। অকুলে ভাসবার রোমাঞ্চকর কল্পনার বিভোর তরুবালা নিজের পাশের শূন্য স্থানটার দিকে একবার তাকিয়ে ভেবেছে, ভালোই হয়েছে যে মেয়েটা বুঝে সুঝে আজ থেকেই ওপরে শোবার ব্যবস্থা করে নিয়েছে। ভীষণ পাকা মেয়ে তো, কিংবা গিন্নি হয়তো হুকুম করেছেন। যাক, যা করেন ভগবান ভালোর জন্যই। খাবার সময় বামুন ঠাকুর একবার মাত্র খোঁজ করেই নিশ্চিন্ত ছিল। ক্ষুধার অভাবই নিশ্চয় টুনির রান্নাঘরে অনুপস্থিতির কারণ, এবং বাড়িতে আজ আহার্য বস্তুর যে রকম প্রাচুর্য দেখা গিয়েছে, তাতে অগ্নিমানদের কারণ সহজেই অনুমান করা চলে। কাজেই দুবার ডাকবার দরকার বোধ করেনি সে। আর কে খোঁজ করবে? নীরদা না চাকরগুলো? রাতারাতি যদি বোর্ডিংয়ে পাঠানো চলতো, তবেই হয়তো মহালক্ষ্মী নিতেন সন্ধান। অকারণে টুনি টুনি করে ডেকে বেড়াবার শখ তার নেই। বাকি শুধু মণি। শেষ অবধি যে দেখেছে টুনিকে, দেখেছে বটে, কিন্তু আর দেখবে না এ কথা কি ভেবেছিল তখন? গভীর রাত্রি পর্যন্ত অন্ধকার আকাশের পানে বিনিদ্র নয়ন মেলে নিজের যে অজস্র সমস্যার কথা চিন্তা করেছে সে, তার মধ্যে কি টুনির স্থান ছিল? মাঝ রাত্রে উঠে তার খোঁজ করবার মতো বিশিষ্ট স্থান? যাই হোক, ঘটনার চেহারাটা এই। পোটলা পুটলি বাক্স বিছানা নিয়ে উতলা তরুবালা বিনোদের আশায় ঘর বার করতে করতে যখন সকাল প্রায় 8টার সময় সদ্য আগত বামুন ঠাকুরের মুখে বিশ্বাস হন্তা বিনোদের গত রাত্রে
একা দেশে পালানোর সংবাদ শুনে পাথর হয়ে বসে পড়েছে, তখন নীরদা এসে প্রশ্ন করলে, হ্যাঁ গা দিদিমণি, তোমার মেয়েকে দেখছি না কেন সকাল থেকে, গেল কোথায়? তরুবালা মুখখানা যতটা সম্ভব বিকৃত করে উত্তর দিলে, যাবেন আর কোন চুলোয়, আছেন সেই গোসা ঘরে বোধহয়। না গো, মাধো যে বললে ওপরে নেই। নেই তো কি উড়ে গেল? নীরদা 2 হাত উল্টে বললে, কি জানি বাবা, ওপর ছাদ পর্যন্ত তো দেখে এলো বললে। তরুবালা বলে, নিজের জ্বালায় জ্বলে মরছে, এখন আবার এ কি জ্বালানে কথা। বিস্তিক্ত কণ্ঠে সে তাই যা উত্তর দেয় তার তাৎপর্য এই, ভূতে খেয়ে গেছে এটা বিশ্বাস করা যখন সম্ভব নয়, তখন ধরে নিতে হবে চোরে চুরি করে নিয়ে গেছে। নীরদা গালে হাত দিয়ে বলে, হ্যাঁ গা ঝাড়া দিয়ে বসলে চলবে? খোঁজ করতে হবে না? বাড়িতে কিন্তু নেই বাপু, ঠাকুর তো বলছে কাল রাত থেকেই নাকি দেখতে পাচ্ছে না। কথাটা তো ঠিকই বটে। চট করে মনে পড়ে যায় তরুর, কাল রাতে টুনি তার কাছে শুতে আসেনি, সেটা পিসিমার নির্দেশ মনে করেই আরও গ্রাহ্য করে সন্ধান করেনি তরুবালা। তাই তো, গেল কোথায় মেয়েটা? যেমন পোড়া কপাল তরুবালার, এত ঝঞ্ঝাটের কিছুই পোহাতে হতো না যদি হতভাগা বিনোদ এত বড় শয়তানি না খেলতো তার সঙ্গে। এতক্ষণে কোথায় দিব্যি ট্রেনে চড়ে বসেছে তরুবালা তা নয়, এখন ভাবতে বসো টুনি কোথায় গেল। মানুষ চেনা কি দায়। পথ খরচার ছুতো করে 16টা টাকা নিয়ে গেছে হতভাগা। নীরদার কাছে মুখ দেখাতে হবে মনে করে যেন গঙ্গায় ডুবে মরতে ইচ্ছা করে তরুবালার। না, যাবেই সে, একলাই যাবে, শ্বশুরবাড়ির দেশে না হোক, যেখানে খুশি। মহালক্ষ্মীর তীব্র দৃষ্টির সামনে অহরহ নিজেকে গুটিয়ে গুটিয়ে আর থাকতে পারবে না চোরের মতো। যত ঘেন্না তরুবালাকে। সেই যে বলে না, দেবতার বেলায় লীলা খেলা, পাপ লিখেছে মানুষের বেলা, এ হচ্ছে তাই। যতই বিদ্রোহাত্মক মনোভাব হোক, বিরক্ত হয়েও উঠতেই হয় শেষ পর্যন্ত। নীরদা পিঠে হাত বুলিয়ে দেওয়ার মতো স্বরে আক্ষেপসূচক একটা শব্দ করে বলে, একেই তোমার মন মেজাজ ভালো নেই, তার উপর দেখো আপার কি বিপদ। কি জানি যে তোমার একরক্ষা মেয়ে একলা বেড়াতে যাচ্ছ শুনে তেজ করে কোথাও চলে গেল না তো, অথচ তোমার সেই যাওয়া হলো না, কিছুই না। কি জোচ্চর লোকটা তাই ভাবছি সেই থেকে। হ্যাঁ, মানুষকে আশা দিয়ে নৈরাশ করে শেষে টাকাগুলো নিয়ে ভেগে গেল। যতই এখানে ক্ষীর সর থাক, তবু শ্বশুরের দেশ বলে কথা। 2 দিন দেখতে ইচ্ছে হয়েছিল, তাই না হতভাগার এত খোসামুদি। যাচ্ছ শুনে অবধি পিসি তো তোমার ওপর খড়ক হস্ত। আবার মেয়ে কি করে দেখো। সাধেকে বলি, তোমার পেটের মেয়েই তোমার পরম শত্রুর তরুদি। বকবক করিস নে নীরদা, মাথা আমার জ্বলে যাচ্ছে বলে উঠে যায় তরুবালা। সারা বাড়িটা দেখেও বেড়ায়, কিন্তু কোথায় টুনি। অবশেষে মহালক্ষ্মীরও টনক নড়ে। আরক্ত মুখে তিনি চাকর ঠাকুর সকলকে নির্দেশ দেন অনুসন্ধান করতে। মনি স্তম্ভিত হয়ে বসে থাকে কাঠের পুতুলের মতো। রান্না খাওয়ার মতো অবশ্য প্রয়োজনীয় কাজটাও মুলতুবি থাকে কিছুক্ষণের জন্য। চির অবজ্ঞাত টুনি হঠাৎ কেমন যেন মূল্যবান হয়ে ওঠে, কিন্তু টুনির চিহ্ন নেই। হয়তো এই মূল্যটুকু বজায় রাখতে এ সংসারে আর কোনো দিন উকি মারবে না সে। এবার শুরু করছি 13 নং পরিচ্ছেদ। এমনই সংকট মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো জ্যোতিপ্রকাশ। অথবা সংকট নয়, জ্যোতিপ্রকাশের পক্ষে লগ্নটা শুভ। সাধারণ সুস্থ সময় দোতলায় বসে খবর পেলে মহালক্ষ্মী তাকে বাড়ির দরজার এদিকে মাথা গলাতে দিতেন কিনা সন্দেহ। ভৃত্যকে দিয়ে পত্রপাঠ বিদায় দিতেন। কিন্তু ঘটনাচক্রে আজ নিজেই তিনি দাঁড়িয়েছিলেন প্রায় বাইরের দরজার সামনে। উৎকণ্ঠিত চিত্রে অপেক্ষা করছিলেন বিশু কাকার। ছোকরা চাকর হীরালালকে দিয়ে খবর পাঠিয়ে মুখোমুখি হয়ে গেল তার সঙ্গেই প্রথমটা যেন চিনতেই পারছিলেন না মহালক্ষ্মী। চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল। কি আশ্চর্য সুন্দর চেহারা হয়েছে জ্যোতিপ্রকাশের।
কি বলিষ্ঠ দীর্ঘায়ত দেহ, চোখের দৃষ্টিতে কি উজ্জ্বল বুদ্ধির দীপ্তি, কি অকুণ্ঠ সতেজ ভঙ্গি, হঠাৎ চোখ ধাঁধিয়ে দেবার মতোই যে। শুধু আশ্চর্য সুন্দরী নয়, আশ্চর্য রকমের বেহায়াও। দিব্যি অনায়াসে এসে পায়ের ধুলো নিলে মহালক্ষ্মীর। আয়াস যেটুকু হলো সে শুধু বিদেশি শয্যায় সজ্জিত দেহটাকে দেশি প্রথায় হেট করতে। চমক ভাঙল পায়ে হাত পড়তে। ঈষৎ পিছিয়ে গিয়ে নীরস গম্ভীর স্বরে প্রশ্ন করলেন মহালক্ষ্মী, তুমি এখানে কি মনে করে? গাড়িতে আস্তে আস্তে নিজেকে যে বেশ একটু তালিম দিয়ে এসেছে জ্যোতির্প্রকাশ তা বোঝা যাচ্ছে, কারণ তখনকার সেই উদ্বিগ্ন অস্থির ভাব আর নেই, থাকলেও অন্তত বাইরে থেকে প্রকাশ্য নয়। পরিচিত ভঙ্গিতে হাতের টুপিটা দেয়ালের একটা হুকে আটকে রেখে চুলগুলোর মধ্যে আঙ্গুল চালাতে চালাতে মৃদু হেসে উত্তর দেয় জ্যোতির্প্রকাশ, অনেক কিছুই তো মনে করে এসেছি মাসিমা, এখন আপনি শুনতে চাইলে হয়। আমি শুনবো এই আশা করেই তবে এসেছো তুমি? তা আশা নিয়েই তো জগৎ। কিন্তু তোমার কথা শোনবার মতো সময় আমার নেই, সেটা জেনে রাখাই ভালো বোধ হয়। কিন্তু বলতে যে আমাকে হবেই মাসিমা, শুনবো না বলে তাড়ালে চলবে না, পরে না হয় বিবেচনা করে তাড়াবেন। মহালক্ষ্মী নিষ্করুণ কঠিন মুখে বললেন, সহ্যের যে একটা সীমা আছে সেটা তুমি ভুলতে পারো জ্যোতির্প্রকাশ, আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আমি ক্ষমা চেয়ে নেবই প্রতিজ্ঞা করে এসেছি মাসিমা। ক্ষমা? আশ্চর্য, দেখছি অনেক দেশ ঘুরে এসে তোমার আর কি বেড়েছে জানি না, দুঃসাহসটা যথেষ্ট বেড়েছে। কিন্তু শুনে রাখো জ্যোতির্প্রকাশ, যদি জগতে সবাইকে ক্ষমা করতে পারি তো পারি না আমার জীবনের শনিকে। তোমার গাড়িটা এখনও বাইরে আছে বোধহয়। বিদায় করে দেবার এই পরিষ্কার ইঙ্গিতটা সম্পূর্ণ অগ্রাহ্য করে জ্যোতির্প্রকাশ জোর করে একটু হেসেই বলে, না মাসিমা, ছেড়ে দিয়েছি গাড়িটাকে। এসেই চলে যাব বলে তো আসিনি, মনির সঙ্গে যে একবার দেখা করতেই হবে। কি কি বললে? মহালক্ষ্মী ক্ষুদ্র কণ্ঠে চাপা গর্জন করে ওঠেন। কি বললে জ্যোতির্প্রকাশ? আমার মুখের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে লজ্জা হলো না তোমার? কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন মাসিমা, যে ভুল এখনও শোধরাবার বাইরে চলে যায়নি সেটা শোধরাবার সুযোগ কেন দেবেন না? কেবলমাত্র আপনার একটু সম্মতির বদলে। কেবলমাত্র আমার? তাই বা তুমি নিশ্চিত ধরে নিচ্ছ কোন সাহসে, বলতে পারো? মণি আর তোমার মুখ দেখবে? হঠাৎ ঠোঁটের কোণে একটু বাঁকা হাসির আভাস দেখা দেয় জ্যোতির্প্রকাশে। সেটা তাড়াতাড়ি চাপা দিতে দিতে বলে, যদি দেখে? না, দেখবে না, দেখতে পারে না, আমি দেখতে দেব না। বড় বেশি উত্তেজিত দেখায় মহালক্ষ্মীকে। তার স্বভাবের ব্যতিক্রম এটা। দেবেন না? সেইটাই হয়তো প্রকৃত কথা। তবু আপনাকে আবারও অনুরোধ করছি মাসিমা। মহালক্ষ্মীর পক্ষে আর ধৈর্যের বাদ রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। না, আর প্রশ্রয় দেওয়া নয়। ভদ্রতার আবরণটুকু ফেলে দিয়ে দূর হ কথাটাই বোধহয় বলতে যাচ্ছিলেন, থামতে হলো। ঘটনাস্থলে বিশু কাকা এসে হাজির, পেছনে হীরালাল। বিশু কাকা প্রথমটা ঢুকেই তৃতীয় ব্যক্তির উপস্থিতি আমলে না এনে হন্তদন্ত অবস্থাতেই বলে ওঠেন, ব্যাপার কি লক্ষ্মী? মেয়েটা হারিয়ে গেল মানে কি? কি করে হারালো? কখন হারালো? গেছিল কোথায়? কার সঙ্গেই বা গেছিল? মহালক্ষ্মী এতগুলি কথার একটিও উত্তর না দিয়ে জ্যোতিপ্রকাশকে উদ্দেশ্য করে গম্ভীরভাবে বলেন, আচ্ছা তুমি এখন এসো গিয়ে, ব্যস্ত রয়েছি। বিশ্বনাথবাবুর যেন এতক্ষণে চৈতন্য হয়। সমীহপূর্ণ দৃষ্টিতে একবার জ্যোতিপ্রকাশের আপাত মস্তক নিরীক্ষণ করে নিয়ে কণ্ঠস্বরকে খাদে নামিয়ে বলেন, ছেলেটি কে লক্ষ্মী? দেখিনি তো কোনো দিন। না, এ বাড়িতে এর আগে আসেনি কোনো দিন। মহালক্ষ্মী নীরব নিষ্প্রিয় কণ্ঠে উত্তর দেন, ছিল না এ দেশে, ওর বন্ধুর ছেলে। বিশ্বনাথ যেন মস্ত ভরসা পান। তাড়াতাড়ি বলেন,
তাই নাকি? তাহলে তো ভালোই হলো। থানায় ডায়েরি করা হাঙ্গেমে ব্যাপার। এ ছেলেটি তো বেশি ব্যস্ত আছো নাকি বাবা? জ্যোতির্প্রকাশ অভিবাদনের ভঙ্গিতে মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে স্মিতহাস্যের সঙ্গে বলে, মোটেই না, আনন্দের সঙ্গেই আপনার সাহায্য করতে পারি। কিন্তু ঘটনাটা কি? কারো ছেলে মেয়ে কিছু হারিয়ে গেছে মনে হচ্ছে। বিলক্ষণ। কারো কি? লক্ষ্মীর ভাইজির মেয়ে। আহা, বেচারা বিধবার একমাত্র সন্তান। কিন্তু গেল কি করে বলো দেখি লক্ষ্মী? কোন রাস্তা বরাবর হারিয়েছে সেটা জানাতে হবে তো থানায়। গিয়েছিল কোথায়? আহ, জীবনে যদি আর বিশু কাকার মুখ দেখতে না হতো মহালক্ষ্মীকে, কুক্ষণেই তিনি কলকাতায় এসে এর স্মরণ নিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে এদের কর্তা গিন্নির দ্বারা। তবু কথার উত্তর দিতেই হবে। সভ্যতা, ভব্যতা, সমাজ শৃঙ্খলা এদের দাবি সর্বাগ্রে। এদের নৈবেদ্য না জোগালেই নয়। অতএব বলতেই হয়, যায়নি কোথাও বাড়ি থেকে। হঠাৎ সকালে উঠে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু থানায় ডায়েরি করা কি খুব বেশি শক্ত বিশু কাকা? তুমি পারবে না? সে কি কথা? পারবো না তা তো বলছি না। এর যদি অসুবিধা হয় তো কাজ কি? তবে দু একজন বেশি লোক থাকলেই ভালো হতো ভেবে বলছিলাম। কলকাতার মতো দুর্দান্ত শহর, বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, তাহলে তো পালিয়ে গেছে মনে হচ্ছে। কেন বলো তো? মায়ের কাছে গালমন্দ কিছু খায়নি তো? অভিমানে? মহালক্ষ্মী রূঢ় কঠিন কণ্ঠে বলেন, মায়ের কাছে গালমন্দ না খেয়ে কে কবে মানুষ হয়েছে বিশু কাকা? তা বলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কটা ছেলে মেয়ে? মাথাটায় একটু কেমন কেমন মেয়েটার। আহা, অমন মেয়েটি সরস্বতী প্রতিমা খানির মতো দেখতে। যা বলেছ ঠিক, মাথাটাই বোধহয় একটু নইলে এই তো এত আসি যায়, কই কখনো কথাবার্তা বলতে শুনিনি। যাক, পরিষ্কার করে সব বলে দাও দেখি, লিখে নি। বলবার কি আছে? তুমি তো দেখেছ। আহা, তা তো দেখেছি। তবু বয়স কত, নাম কি, বাপের নাম, পালাবার কারণ সব বিষয় না জানলে। তবে একটু বসো তুমি, আমার মাথাটা কেমন করছে বলে জ্যোতির্প্রকাশের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি হেনে হঠাৎ পেছন ফিরে চলে যান মহালক্ষ্মী। সে দৃষ্টি যেন জ্যোতির্প্রকাশের ধৃষ্টতা এবং নির্লজ্জতাকে চাবুক মেরে যায়। জ্যোতির্প্রকাশ অবশ্যই সত্যি এতটা নির্লজ্জ নয়। তৃতীয় ব্যক্তির উপস্থিতি মাত্রেই চলে যেত সে। কিন্তু বিশু কাকা এমন একটা অদ্ভুত আকস্মিক ধুয়ো নিয়ে এসে হাজির হলেন যে চট করে চলে যাওয়া চলে না। তাছাড়া তিনি যে আবার জ্যোতির্প্রকাশকে মুরব্বি ঠাউরে বসছিলেন, কথার মাঝখানে যাবেই বা কি করে গটগট করে। অবশ্য তেমন করে মহালক্ষ্মী যেতে পারেন, গেলেনও। আশ্চর্য হবার কিছু নেই তাতে। মেয়েরা কে কবে আদব কায়দার ধার ধারে? বিশু কাকা দিন দুঃখী নয়, মহালক্ষ্মীর কাছে হাত পাততেও আসেন না। তবু মহালক্ষ্মীকে রীতিমতো ভয় করেন তিনি, অকারণেই করেন। কাজেই তার অহেতুক মাথা ধরা সংবাদে বিব্রতভাবে বলেন, তবে না হয় একটু থাক, যত দেরি হয়ে যাবে ততই মুশকিল কিনা। আচ্ছা, তুমি একটু না হয় সুস্থ হয়ে। কিন্তু একটা হারানো শিশুকে খুঁজে বার করার মতো মারাত্মক প্রয়োজনের চাইতেও একজনের শৌখিন রোগবিলাসকে প্রাধান্য দেওয়া যে নিতান্তই দৃষ্টিকটু, এটা অনুভব করে জ্যোতির্প্রকাশের সামনে বেচারা বুড়ো ভদ্রলোক কেমন যেন কুণ্ঠিত হয়ে পড়েন। তাই আর একবার পূর্ব কথারই পুনরাবৃত্তি করে কতটা সহজ হতে চেষ্টা করেন। আহা, বিধবার একমাত্র সন্তান, আশ্চর্য, পালিয়ে গেল কি করে? কৌতূহল হলেও এ বাড়িতে কোনো কিছুতে কৌতূহল প্রকাশ করা জ্যোতির্প্রকাশের পক্ষে শোভন হয় না নিশ্চয়ই। এবং এরকম অবাঞ্ছিতের বেশে দাঁড়িয়ে না থেকে চলে যাওয়াই উচিত। তবু কেন প্রস্থানোদ্যত গতিকে আবার ফিরিয়ে নিতে ইতস্তত করে? এবারের মাটিতে দাঁড়িয়ে থাকা এখন যত কঠিন,
ভবিষ্যতে আর এ বাড়ির চৌকাঠ ডিঙানো তার চাইতেও কঠিন বলেই কি? একবার দেখা হয় না মনির সঙ্গে? এক মুহূর্তের জন্যে কথা কইবার সুযোগ না হোক, শুধু চোখাচোখি, একটি দৃষ্টিপাতের ভেতর দিয়েই কি সংগ্রহ করা যায় না সমস্ত সংবাদ? জ্যোতির্প্রকাশ সম্বন্ধে মনি কী ভাব পোষণ করছে সেটা কেবল মহালক্ষ্মীর কণ্ঠেই শুনে চলে যেতে হবে? এইটুকুই কি চেষ্টার শেষ জ্যোতির্প্রকাশের? কি অদ্ভুত জেদি স্ত্রীলোক এই মহালক্ষ্মী! একটা আকস্মিক বিপদে যেটুকু ধৈর্যচ্যুতি ঘটা মেয়েদের পক্ষে অতি স্বাভাবিক, সেইটুকুও নেই। এই তো এক্ষুনি বিপদের মধ্যে দিয়েই সব সহজ হয়ে যেত। জ্যোতির্প্রকাশ নিজের গাড়িখানা নিয়ে বেরিয়ে পড়তো রাস্তায়, থানায় থানায় খবর নিয়ে বেড়াতো, খবর দিত খবরের কাগজের অফিসে অফিসে, রেডিও স্টেশনে পুরস্কার ঘোষণা করত মোটা টাকার, চষে ফেলত কলকাতা শহর। ছোট্ট একটা হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজার উপলক্ষ করে খুঁজে পেত এ বাড়িতে নিজের হারিয়ে যাওয়া স্থান। কিছুই হবে না, বিবরণটুকু দিয়ে চেষ্টার সুবিধাটুকু করে দিতেও নারাজ মহালক্ষ্মী, কারণ তার নাকি মাথা কেমন করছে। বিধবা ভাইজির একমাত্র সম্বলটুকু খোয়া যেতে বসার দুঃখে মন কেমন নয়। মূল্যবান মাথা ধনী গৃহিণীদের যেন রঙের তাস। অসুবিধাকর অবস্থায় পড়লেই যেটা তুরুপ করে জিতে যাওয়া চলে। আমি তাহলে যাই। কুণ্ঠিত হাস্যে বিশ্বনাথ বাবুকে উদ্দেশ্য করে এইটুকু মাত্র বলে জ্যোতির্প্রকাশ এবার যথার্থই যাবার জন্য পা বাড়ায়। এসো বাবা, দেখি আমি একা যা পারি। ব্যাপারটা কি, এসব কাজে একাত্তা সঙ্গী হলে সুবিধে হয়। বাড়িতে তো থাকবার মধ্যে দুটো ভূতের মতন চাকর। কে বলবো বলুন, আমি যে এ সম্বন্ধে কিছুই জানি না। বিলক্ষণ, সে কি কথা, তোমার কি দোষ? লক্ষ্মীরই যে এক এক সময় কি খেয়াল চাপে, মানে আর কি ভাবনা চিন্তায় মন মেজাজ ঠিক থাকেও না সব সময়। কি আর করবে তুমি, এসো তবে। এই ছেলেটির সামনেই যেন মহালক্ষ্মী মুখ খুলতে নারাজ, এমনই একটা সন্দেহ উকি মারে বিশ্বনাথ বাবুর মনে। কে জানে, দেখতে দেবকান্তি হলেই যে মানুষ দেবতুল্য হবে এমন কিছু কথা নেই। কেমন ছেলেটা কে জানে, হয়তো কোনো কারণে এর কাছ থেকে উপকার নিতে অনিচ্ছুক মহালক্ষ্মী। বলে ফেলে বোকামি হয়েছে বিশ্বনাথ বাবুর। কিন্তু পথে বেরিয়েই কি সোজাসুজি চলে যাবে জ্যোতির্প্রকাশ? একবার অভদ্রতা হলেও একটিবার অন্তত চোখ তুলে দেখবে না দোতলার বারান্দার দিকে? কেউ সেখানে অপেক্ষা করছে কিনা দেখতে? দেখবে না জ্যোতির্প্রকাশের জন্যে উদ্যত হয়ে আছে বজ্রগর্ভ দুটি চোখের অগ্নিদৃষ্টি, না সকরুণ মমতায় স্নিগ্ধ আনম্র দুটি আখি পল্লব? একবার, দুবার, তিনবার, বারবার পায়চারি করতে হয় জ্যোতির্প্রকাশকে। বিপরীত দিকের ফুটপাতে অকারণে কিনতে হয় একটা পানের দোকানের বাজে মার্কা সিগারেটের প্যাকেট। আর শেষ মুহূর্তে হতাশ হয়ে ফিরে যাবার পূর্ব মুহূর্তে সার্থক হয়ে ওঠে সমস্ত চেষ্টা। না, অগ্নিবর্ষী নয়, মমতায় করুণ, অপরাধে কুণ্ঠিতও নয়, আবেদন ব্যাকুল ব্যগ্র বিস্ফারিত দুটি চোখ। কিন্তু চোখ কি কণ্ঠের চাইতে কম মুখর, ভাষার আহ্বানের চাইতে কম জোরালো কালো চোখের নিঃশব্দ আহ্বান? কেবলমাত্র আত্মসম্মান বাঁচাবার অজুহাতে অনায়াসে উপেক্ষা করা চলে এই আহ্বান? মহালক্ষ্মীর চেয়ে তো তবে জ্যোতির্প্রকাশকে কিছু বেশি বুদ্ধিমান বলা যায় না? তিনিও তো তার নিজের হিসেবে আত্মসম্মান বজায় রাখতেই হিমশিম খেয়ে যাচ্ছেন, জলাঞ্জলি দিতে বসেছেন হৃদয় ধর্মকে। ও ফুটপাত থেকে এদিকে আস্তে আস্তে হঠাৎ আনন্দে অবশ হয়ে আসে সমস্ত শরীর। আশ্চর্য, এটা এতক্ষণ মনে পড়েনি? এমন প্রকৃষ্ট একটা কারণ রয়েছে হাতে। টুপিটা যে এখনো ঝুলে মরছে মহালক্ষ্মী দালানের দেয়ালে।
মহালক্ষ্মী তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন বলে যে টুপিটা বিসর্জন দিয়ে আসবে তার মানে কি? বরং সেই জন্যই আরও নিয়ে আসা দরকার। অতএব গটগট করেই আবার ঢুকে পড়া যায় ও বাড়িতে, যে বাড়ি বাইরের কপাট বন্ধ করে দিয়েও অন্তরের বাতায়ন খুলে ডাক দেয়। কিন্তু এমন একটা নাটকীয় দৃশ্যের জন্য কি প্রস্তুত ছিল জ্যোতির্প্রকাশ? কপাট ঠেলবার সঙ্গে সঙ্গেই যেটা দৃষ্টিগোচর হলো। তুমি চলে যাচ্ছ, বারে বারে দায়িত্ব এড়িয়ে পালাবে তুমি, তা হবে না। টুনিকে খুঁজে বার করতেই হবে তোমায়। সব দায়িত্ব তোমার। ও হারিয়ে গেলে আমি বাঁচব না। ও বড় দুঃখী, বড় অভিমানী। ঝড়ে আছড়ানো লতার মতো প্রায় পায়ের ওপর যে এসে লুটিয়ে পড়ে, নিতান্তই তাকে কুড়িয়ে তুলতে হয় জ্যোতির্প্রকাশকে। কারণ দাঁড়িয়ে থাকার অবস্থা বা ক্ষমতা তার আর ছিল না। মহালক্ষ্মী বোধ করি তখন একটু সুস্থ হয়ে বিশু কাকাকে বসিয়ে নির্জনে গুছিয়ে গাছিয়ে বিবরণী লেখাচ্ছেন। টুনির নাম, ধাম, বয়স, পিতৃপরিচয়। কিন্তু নিজের সমস্ত চিহ্ন নিঃশেষে মুছে দিয়ে যে চলে যেতে চায়, কৃত্রিম পরিচয় বেড়াজালে ঘিরে তাকে ঘরে আনবে কে? কোন সংবাদপত্র পাঠক অসংখ্য বিজ্ঞাপন কণ্টকিত সংবাদপত্রের একটি পৃষ্ঠা থেকে গুটি কয়েক শব্দ আহরণ করে নিয়ে পথে পথে অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপ করে বেড়াবে? কে কান দিয়ে শুনবে বেতার ঘোষকের হৃদয়স্পর্শহীন নিরস কণ্ঠের একঘেয়ে ঘোষণা? মেয়েটি লম্বায় 3.5 ফিট, গায়ের রং ফর্সা, মুখের গড়ন সুশ্রী, মাতৃভাষা বাংলা। নিষ্ফল আবেদন অবশেষে একদিন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু মাতৃহৃদয় কি কোনোদিন ক্লান্ত হয়, ক্লান্ত হয়ে থেমে যায়? তা যায় না। দুটি ব্যাকুল চোখের সন্ধানী দৃষ্টি পথে ঘাটে, হাটে বাজারে, মেলার ভিড়ে, স্কুলের দরজায় 10 বছর ধরে 10 বছর পরেও খুঁজে বেড়ায় 7 বছরের সেই মেয়েটাকে। এই দীর্ঘ ব্যবধানে যে রূপান্তর ঘটেছে তার, আধ ময়লা নীল ছিটের সেই ফ্রকটা যে চিরদিন অবিকৃত থাকা সম্ভব নয়, এ খেয়ালও হয় না। শুধুই তো রূপান্তর নয়, টুনির মতো গৃহবঞ্চিত ভাগ্য বিড়ম্বিত শিশুদের যে ঘটে জন্মান্তর। সে জন্ম কারো হয়তো নামগোত্রহীন অন্ধকারের আড়ালে, কারো বা নতুন পরিচয়ের গৌরবজ্জ্বল মহিমায়। কে বলতে পারবে কোথায় ছিল সেই জন্মাগার? পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে কে টুনিকে দিল আশ্রয়? কে বাঁধল আবার মিথ্যা পরিচয়ের নতুন ফাঁসে? কে বলবে কবে কোন ফাঁকে মৃত্যু ঘটল টুনির? কে খোঁজ রেখেছে মহানগরীর ধূলি ধূসর পথে লক্ষ পদচিহ্নের নিচে কখন নিশ্চিহ্ন হয়ে গেল ছোট ছোট দুখানি পায়ের চিহ্ন? টুনির কাহিনী কারক লেখনী পেল ছুটি, বাঁচল নিঃশ্বাস ফেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।